নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই সন্ধ্যায় পরীক্ষা সবার কাছে, আর পরীক্ষা আসা মানে প্রতিটা বাচ্চার মাথায় টেনশন, চাপ। সবই পরীক্ষা, একদম ছোট থেকে বড় শুরু হতে চলেছে। কারোর প্রিপারেশন ভালো, কারোর খারাপ। তো এই পরীক্ষার সামনে আসার পর বাচ্চাদের সাথে সাথে বাবা মাদের টেনশন, কারণ এখন শখ করে বাবা মা ইংলিশ মিডিয়ামে ভর্তি করিয়েছে, তাদের অর্ধেক সাবজেক্টের নাম অনেক বাবা মাই জানে না এখনো। কিন্তু না, স্ট্যাটাস বজায় রাখতে হবে। পুরোটাই কিন্তু ডিপেন্ড অন টিউটর, টিউশন টিচার। তারা যেমন করিয়ে দিয়ে যাবে তাদের রেজাল্ট সেরকম হবে। বাকি বাড়ির বাবা মারা কিন্তু কাজের চাপেই হোক আর না জেনেই হোক, সেই বাচ্চাদের কিন্তু আর সেইভাবে দেখাশোনা করানো যায় না। তো এই ক্ষেত্রে পড়াশোনা নিয়ে এত মানুষের চাপ এখন বেড়ে গেছে ছোট ছোট বাচ্চাগুলির, সেটা কিভাবে কাটাবে? তাহলে আমরা সেই প্রেজেন্টেশনেই যাই আজকে। ভীষণ ইম্পর্টেন্ট, খুব মনোযোগ সহকারে, বিশেষ করে বাবা মাদের বলছি, যাদের একদম ছোট থেকে বড়, মানে যারা স্টাডির মধ্যে আছে, পড়াশোনার মধ্যে আছে, তাদের কিভাবে ট্যাকল করবেন অ্যাট দিস মোমেন্ট। চলো দেখি আমরা। পরীক্ষার সামনে এই মারাত্মক ঠান্ডার মধ্যেও গা গরম হয়ে যাচ্ছে, ঘাম গড়াচ্ছে মাথার ভিতর দিয়ে। ছোট থেকে বড় কারোরই সাধ্য নেই যে এই পরিস্থিতিটা কি করে মোকাবিলা করতে পারে। সারাক্ষণ ব্যস্ততা মাথা, এর আগে মোবাইল নিয়ে সময় কেটেছে, এবার বই নিয়ে কাটাতে হচ্ছে। বাই প্রেশার, এক্সাম এসে গেছে, এখন তো আর মোবাইল নিয়ে বসে থাকলে তো হবে না। নেক্সট, এখন লেখার কথা মনে আসছে যে এগুলো একটু লিখে লিখে অভ্যাস করলে হয়তো হয়ে যেত, কিন্তু না, এখন সেই সময়টাও নেই। এখন যা পড়াশোনা হয়েছে সেটাই রিভিউ করে আপনাকে এক্সামে বসতে হবে। কারণ আমাদের কিছু ভুল হয়ে যায় যে সামনে এক্সাম এসে গেছে, আর সামনে এক্সাম এসে যাবার পর তখন অনেক কিছু মনে পড়ে, মা এটা একটু লিখে, এটাকে একটু ভালো করে মুখস্থ করলে, যেগুলো সারা বছর করার কথা ছিল কিন্তু হয়ে ওঠেনি। এই পরীক্ষার সামনে এসে তখনই চাপটা পড়ে যায়, রাত জাগতে হয়। মানে তাদেরই পড়াশোনার চাপ বা রাত জাগা হয়ে ওঠে, যারা সারা বছরে প্রিপারেশনটা একদম নেওয়া হয়নি, তাদেরকেই পরীক্ষার সময় রাত জাগতে হয়। আর তখনই ওই হজবরল সব ঘেঁটে ঘ হয়ে যাওয়া যাকে বলে। এই ছোট্ট বাচ্চাগুলির কথা একবার ভেবে দেখুন তো। এখন খেলার বয়স, দুধের শিশু, এখন ভালো করে দুধ ছাড়েনি, তারাই এখন স্কুলে। আর এই ছোট্ট বয়স থেকে এমন ধরনের প্রেশার সেগুলো তাদের চাপানো হচ্ছে যে আগামী দিনে কি হবে? বিদ্যাসাগর না। আজকের এই ছোটবেলা থেকে যে বাচ্চাগুলিকে প্রচন্ড প্রেশার দিয়ে পড়াশোনা করিয়ে বিরাট একটা কিছু করবে ভেবে আপনারা পড়াশোনা করেছেন, আগামী দিনে কি হতে পারে বা হচ্ছে, সেইটা আজকে আলোচনা আছে। খুব মনোযোগ সহকারে দেখুন, আলোচনাটা বুঝবেন। দ্বিতীয়, পরীক্ষার হলে গিয়েও
কেউ লিখছে, কেউ চুপ করে বসে মাথায় হাত দিয়ে। মানে পরীক্ষার হলে স্টুডেন্টসদের দিকে তাকালে বোঝা যায় কার ভালো প্রিপারেশন আছে আর কার নেই। যাদের এখন খেলার বয়স, বাড়িতে বসে খাবার বয়স, কোলে করে বেড়াবার বয়স, তাদেরকে পাঠিয়ে দেওয়া হচ্ছে স্কুলে, প্লে গ্রুপ। এক মাস্টার ডিগ্রিতে পিজি শুনেছিলাম, এখন থেকে ছোট 1 বছরের বাচ্চা তাদের নাকি পিজি, প্লে গ্রুপ তৈরি করা হয়েছে। তাহলে ছোট বাচ্চাদের বাবা মারা ভাবছে যে বিভিন্ন ধরনের গেমের মাধ্যমে, পাজল গেম, এই গেমের মাধ্যমে ছেলের বুদ্ধিশুদ্ধি বাড়ানো যাবে। কিন্তু বিপদ কোথায়? ছোটবেলায় এত বেশি বুদ্ধি বাড়িয়ে দিলে, ব্রেনের ওপর প্রেসার দিলে, বড় হয়ে যাবার পর তার ব্রেন হ্যাং হতে শুরু করে। কারণ এত বেশি নেংড়ানো হয়েছে, এত বেশি প্রেসার দেওয়া হয়েছে ব্রেনে, যে বড় বয়সে গিয়ে দেখবেন একটু আপন ভোলা মতন হয়ে যাচ্ছে। সেটা আমরা দেখবো আজকে, একটু একটু করে চলুন। তাহলে এই মায়ের কোলে ঘুমিয়ে থাকার বাচ্চাদেরও এখন স্কুলে পাঠিয়ে দেওয়া হয়। মারা বাড়িতে ফেসবুক আর হোয়াটসঅ্যাপ করবে বলে বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে একটু রেহাই নেয়। এখন থেকেই ম্যাথস সব কিছু শিখিয়ে দিচ্ছে মায়েরা। কেন? ছেলে বড় হয়ে অনেক টাকা হিসেব করতে হবে, তো তাই এত ছোটবেলায়, মানে তার খেলার বয়সটাকেও মাথায় প্রেসার ঢুকিয়ে দেওয়া হচ্ছে। ছোট বাচ্চা একটু বড় হবার পরেই তাকে নাচ শিখতে হবে। তানসেন কি औलाद। গান গাইতে হবে। বাচ্চাকে গানে গিয়ে আবার স্টেজ শো প্রোগ্রামও করতে হবে। কেন? স্ট্যাটাসের ব্যাপার আছে। ভালো ছবি আঁকতে হবে, ছবি এঁকে আবার কম্পিটিশনে প্রাইজ আনতে হবে। ক্লাস 5, এই করতে করতে ক্লাস 5 হয়ে গেল। ক্লাস 5-এ বইয়ের সাইজগুলো দেখুন। এইগুলো ওই বাচ্চাটিকে কমপ্লিট করতে হয় সারা বছরে। আবার তাকে ফুটবলও খেলতে হবে পড়াশোনার মাঝে। তাহলে নাচ হলো, গান হলো, ছবি আঁকা হলো, আবার ফুটবল খেলা। তারপর ভালো সাঁতার কাটতে হবে। দৌড়ে ফাস্টও হতে হবে। মেয়েদের আবার একটু ক্যারাটে, মার্শাল আর্টস শেখাতে হবে। কেন? সেলফ ডিফেন্সের ব্যাপার আছে, রাস্তাঘাটে ইপটিজিম থেকে বাঁচার জন্য। তাহলে এটাও আবার কোর্সের মধ্যে চলে এলো। এই করতে করতে ক্লাস 5। এবার এই বাচ্চাটা নাচ, গান, খেলা, সাঁতার, ফুটবল করার পর সে পড়াশোনাটা মাথায় ঢোকাবে কি করে বলুন তো? আপনার কি মনে হয়? আপনি ছোটবেলায় এরকম লোড নিয়েছিলেন? আপনার বাবা মা আপনার মাথায় দিয়েছিল? দেয়নি তো। তাহলে এই বাচ্চাটার মাথায় কেন দিচ্ছেন? ওর পড়াশোনার সাথে যে কোনো একটা কিছু করান। ও গান শিখুক, ও ছবি আঁকা শিখুক, তবলা বাদক হোক, কোনো ইনস্ট্রুমেন্টাল হোক, রিসাইটেশন, অনেক কিছু আছে। যে কোনো একটা হোক, ভালো হবে, স্পেশাল হবে ওটা একদম। আপনার বাচ্চাকে সব করতে হবে। সব্যসাচী, সে রেজাল্টেও পড়াশোনাতেও ভালো করতে হবে, ওদিকে নাচ গান, ওখানেও প্রাইজ আনতে হবে, সাঁতারে ফার্স্ট হতে হবে, দৌড়ে রানে ফার্স্ট হতে হবে, আবার মার্শাল আর্টস করতে হবে। এটা কি করে সম্ভব হয়? পসিবল? এইরকম দিন কাটাতে কাটাতে আবার এক সময় ক্লাস 8, তখন আর মাথায় নিতে পারা যাচ্ছে না। বাবা মার চাপে আর স্কুল টিচারদের চাপে বাচ্চাদের মনে হচ্ছে মাথা ফেটে যাবে। কি সাংঘাতিক বলুন তো? ক্লাস 8-এর এত কোর্স সিলেবাস কমপ্লিট করা, তার সঙ্গে আবার নাচ আছে, গান আছে, সুইমিং আছে, রান আছে, অ্যাথলেটিক্স আছে।
ছবি আঁকা আছে, ড্রয়িং আছে, তাই না? তাহলে এত কিছু করা কি পসিবল আপনার মনে হয় যে এই জায়গা থেকে বাচ্চা বিশাল কিছু ডেভেলপমেন্ট করতে পারবে? আমরাই আমাদের বাচ্চার ঘাড়ে বোঝা চাপিয়ে চাপিয়ে তার ভবিষ্যৎটা খারাপ করে দিচ্ছি। সে পড়াশোনার সঙ্গে যে কোনো কালচারাল একটা কিছু রাখতে হয়, করুক না, তার যেটা ভালো লাগে, সে যেটা এক্সপার্ট সেটাই করুক। যদি ভালো ছবি আঁকার হাত হয় তাহলে ড্রয়িংয়েই যাক, ওটাও একটা বিগ আর্ট। ভালো ছবি আঁকা না হলে সায়েন্স পাবে না, সায়েন্স নিতে পারবে না। ছবি আঁকায় ভালো হতেই হবে, তবে সায়েন্স পাওয়া যায়, সায়েন্সে কিছু করা যায়, না হলে তো না। যদি তার খেলাধুলার দিকে যেতে চায় মাথা, খেলুক পড়াশোনার সঙ্গে, কারণ শুধু খেলাধুলা করে তো কিছু হবে না, সঙ্গে পড়াশোনাটাও লাগবে। খেলাধুলায় যদি সে ভালো র্যাঙ্ক করে, পড়াশোনাটা মোটামুটি করে চলে গেলেও হবে, তার জায়গা করে নিতে পারবে। কিন্তু পড়াশোনাটা থাকতে হবে, পড়াশোনা বন্ধ করে দিয়ে না হবে না, কারণ পড়াশোনাটা ওটা প্রধান। তাহলে এই করতে করতে বাচ্চাটা গেল ক্লাস 10-এ। ক্লাস 10-এ যাবার পর তার একটা গাঁট পার হচ্ছে। এই গাঁট পার হতে গেলে প্রচুর কাঠখড় পোড়াতে হয়, তবে একটা নতুন জীবনে পদার্পণ করবে, তাই না? তাহলে আমরা এই জায়গাগুলো একদম খেয়াল করে দেখি না। এই এত কিছু বজায় রেখে আবার ক্লাস 10-এ ভালো রেজাল্ট করা, আর ক্লাস 10-এর রেজাল্ট ভালো না হলে ভবিষ্যৎ, ফিউচারটা পুরো অন্ধকার। কারণ টার্নিং পয়েন্ট, বাচ্চাদের জীবনের টার্নিং পয়েন্ট হচ্ছে ক্লাস 10। এই জায়গাটায় রেজাল্টটা যদি খারাপ হয়ে যায়, আর ভবিষ্যতে তার চুজেবল কোনো ক্যারিয়ার তৈরি করতে পারবেন না। বাচ্চাটা তখনই বিগড়ে যায় যখন তাকে বাড়ি থেকে প্রচুর, স্কুল থেকে প্রচুর হিউজ প্রেশার দেওয়া হয়। এই হিউজ প্রেশার নিতে নিতেই বাচ্চাটা পেরে ওঠে না। ক্লাস 12 জীবনের সেকেন্ড টার্নিং পয়েন্ট। এবার আপনার ক্যারিয়ার স্টাডি ওদিকে যাচ্ছে, কারণ এইখানে রেজাল্ট খারাপ হয়ে গেল তো জীবনের ক্যারিয়ার বলে আর কিছু হবে না। টোটো চালাতে হবে, প্রাইভেট কোম্পানিতে গিয়ে খাতা পাওয়ার কাজ করতে হবে। এস্টাবলিশমেন্ট যে ক্যারিয়ার, সেটা আর হবে না যদি এইচএসটা খারাপ হয়ে যায়। ইটস এ ক্যারিয়ার এক্সাম, ফিউচার এক্সাম। স্টুডেন্টসটার ভবিষ্যৎ কি হবে এই এইচএস এর পর রেজাল্টটা বলে দেয়। তাহলে এখানেও খারাপ করতে পারছেন না। এবারে এরপর যদি রেজাল্টটা 90%, হয়তো বাবা মা খুশি হলো, না হলে বলছে এত কিছু করার পরেও বলছে কেন 95 হলো না, কেন 98 হলো না কেন। আমাদের সময় 65% রেজাল্ট হওয়া মানে মারাত্মক ব্যাপার, হেভি ব্যাপার, তুখর ভবিষ্যৎ হবে। আর এখন 90%ও তুখর ভবিষ্যৎ হচ্ছে না, পড়াশোনার মান কমে গেছে। এখন রেজাল্টের মার্কস বেড়ে গেছে, দারুণ ব্যাপার। আমার ছেলে 98%, আমার মেয়ে 97%। কি রে বাবা, 100ই পেল না কেন? আর তো ওইটুকু বাকি ছিল, কিসের জন্য 100 দেয়নি জানি না, ওদের কেন দেয় না। কারণ যে 98% মার্কস পায় সে তো 100% ডিজার্ভ করে, তাই না? তাহলে কেন দেয় না ওই 2%? আমি জানি না। কিন্তু এত মার্কস পেয়েও এখনকার জেনারেশনে আর ওই জায়গায় পৌঁছানো যাচ্ছে না। তো সেই জন্যই
90% যে পেয়ে গেল তাহলে তো সে এইচএস এর পরে ভালো ক্যারিয়ারের দিকে গেল, কিন্তু পাস অ্যান্ড ফেল দুটোই তো আছে পরীক্ষায়। তার থেকে কম মানে এখনকার দিনে 60-70% এসবের কোনো ভ্যালু নেই। মানে ওগুলো কাগজ কুড়োতে হবে, টোটো চালাতে হবে, ওগুলোর আর কোনো ভ্যালুই নেই। এরপর রেজাল্টটা খারাপ হওয়ার পর মার্কস কম, বাড়িতে পাড়ায় টিউশন টিচার সবাই বলে দিল যে না তোর ভবিষ্যৎ আর কিছু হলো না। ছেলেটাও বুঝে গেল। তারপর তার বন্ধুদের সঙ্গে বললো চ ভাই একটু গাঁজায় টান দিয়ে আসি। কারণ এই স্টুডেন্টসদেরই গাঁজা সেবনের ব্যাপারটা এখন কিন্তু মারাত্মকভাবে। আমার কাছে ম্যাক্সিমাম পেশেন্ট আসে এই গাঁজার খাওয়া, দে আর এভরিবডি স্টুডেন্ট, তার বাবা মারা আসে গাঁজার নেশা ছাড়া। কারণ এই গাঁজার নেশাটাকে টিকিয়ে রেখেছে আজকের স্টুডেন্টরা একদম প্রতিটা স্কুল কলেজের বাইরে মারাত্মকভাবে। ছেলে কিংবা মেয়ে কোনোটাই বাদ নেই, সবটাই আরো নতুন নতুন অত্যধিক নেশার আসক্তি হয়ে পড়ে যখন এই মারাত্মক চাপ নিতে নিতে আর ব্রেনটা কাজ করে না, ব্রেনটা যখন হ্যাং হয়ে যায়। কারণ স্টুডেন্টসরা নেশার আসক্তি তখনই হবে যখন আর তার মাথা কাজ করতে পারে না, তখন থেকে একটু একটু করে নেশায় একদম অ্যাডিক্টেড হয়ে যাবে, পুরো স্পেশাল ভাবে কোনো নেশা ধরে নেবে, শুরু হলো তার জীবনের নেশা করা। স্টুডেন্টসদের বলছে 61% স্টুডেন্ট আজকের ডেটে অ্যাডিক্ট গাঁজায়, ম্যারিজুয়ানা, ক্যানাবিস। স্টুডেন্টসদের মধ্যে 61% যদি গাঁজার নেশা আসক্তি হয়ে যায় তাহলে হাতে গোনা 40% নয় পড়ে থাকলো, সমীক্ষা বলছে এখন। কারণ স্কুল সার্ভে, স্টুডেন্ট সার্ভে করে জানা যাচ্ছে এগুলো। মাধ্যমিক দেয়া হয়নি তখন থেকে গাঁজার নেশা ধরে ফেলেছে, তাহলে স্টুডেন্ট লাইফে কেন 61% হবে না? এদিকে অ্যালকোহলে বলছে 23% মাত্র। কারণ স্টুডেন্টসরা এখনকার দিনে অ্যালকোহলের দিকে কম যাচ্ছে, গাঁজায় মারাত্মক আসক্তি। বলে মাথা মস্তিষ্ক পুরো খুলে যায়, বুদ্ধি বাড়ে। আরে বাবা, বুদ্ধি বাড়ে, তাই তো ছোট ছোট বাচ্চাগুলোকেও খাওয়ানো উচিত, তাদেরও বুদ্ধি বাড়বে। হ্যাঁ, যারা সব স্কুলে ভর্তি হয়েছে যদি সেরকমই হয়, তাই না? এগুলো হচ্ছে অজুহাত। এই জায়গা থেকে বেরিয়ে আসার দরকার আছে। বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে রেজাল্ট খারাপ হওয়া এবং বাবা মার অত্যধিক প্রেসার, নাহলেও স্টুডেন্ট খারাপ হতো না, সে কোনো নেশা করতে যেত না। যেমন এই নেশা করার জন্য ছেলে কিংবা মেয়ে এখন তো কোনো কম নেই, বরং ধোঁয়ার নেশা এখন ছেলেদের থেকে মেয়েরা বেশি করে। আপনি বাইরে বেরিয়ে দেখবেন কটা ছেলেকে দেখেছেন সিগারেট টানতে, আর কটা মেয়েকে দেখেন। এখন মেয়েদের সিগারেট স্মোকিং বেশি সংখ্যায়, সমীক্ষা বলছে। তাহলে সে ছেলে হোক বা মেয়ে হোক, সন্তান তো, তাদেরকে নিয়ে টেনশন কিন্তু এই বাবা মার। আর এই টেনশন কেন? ব্রেন হ্যাঙ্গিং থেকে।
ব্রেনটা যখন স্টুডেন্টসদের কাজ করে না তখনই তারা নেশার আসক্ত হয়ে পড়েন। এটা যদি না বোঝেন তাহলে কিন্তু আপনার বাচ্চা বিগড়ে গেল, আপনার বাচ্চা থাকবে না, আস্তে আস্তে পর হতে থাকবে, ডিস্টেন্স, সম্পর্কটা, রিলেশনটা ডিস্টেন্স হতে থাকবে। তাই বাবা মার ইনিশিয়েটিভ নেওয়ার দরকার আছে প্যারেন্টসদের। অহেতুক এই বইয়ে পড়া আমার ছেলে বিরাট আর্টিস্ট হবে, আবার এদিকে বিদ্যাসাগরও হবে, ওদিকে মারাদোনাও হবে, এদিকে লিওনার্দো দা ভিঞ্চি হবে, সবই আপনার ছেলেই হবে, আর বাকি ছেলেগুলো কি ফুচকা বিক্রি করবে? তাহলে যে বাচ্চাটা যে ট্যালেন্ট আছে সেটা পড়াশোনার সঙ্গে দিন না। একটা বাচ্চাকে তার ঘাড়ে সব চাপানো কেন? যার জন্য একটু বড় বয়সে গিয়ে বাচ্চাটা নিতে পারে না, তাকে নেশার আসক্তিতে যেতে হচ্ছে, যে কোনো ড্রাগস হোক, অ্যাডিকশন হয়ে পড়ছে। এটা বাবা মার বোঝা উচিত, কিন্তু এর জন্য দায়ী পুরো বাবা মা। স্টুডেন্ট লাইফে যদি বিগড়ে যায় বাচ্চা, তার জন্য দায়ী বাবা মা। ছেলে একটু বড় হওয়ার পর তাদের সাথে বন্ধুর মতো মিশুন, তারও প্রবলেমগুলো শোনার চেষ্টা করুন, শুধু তার ঘাড়ে চাপিয়ে দেবেন না। স্কুলের হোম টাস্ক করো, বাড়িতে 5টা টিচার আসছে তাদের টাস্ক করো। তো রোবট নাকি? বাচ্চা তো মানুষ, তো এসে ছোট একটা বাচ্চা, তাকে এত প্রেশার কেন দিচ্ছেন? তাকে তার মতো করে মানুষ হতে দিন না। আপনার বাচ্চাকে কি 10টা টিচার রাখলে বিদ্যাসাগর হবে? হবে না তো। আরো দামি বড় স্কুলে ভর্তি করলে কি বিদ্যাসাগর হয়ে যাবে? হবে না তো। সে তার মতোই হবে, বাবার মতো না, মার মতো না। তার বাচ্চা তার বাচ্চাটার মতো হবে। কেন বাবার মতো হতে যাবে, মার মতো হতে যাবে? তার তো নিজের পরিচিতি হবে, সে নিজের মতো হোক, তাতে সবার অধিকার আছে। জোর করে চাপিয়ে দেবে না। দেখেছিস তোর বাবা এত টাকা রোজগার করে, আর তুই কি করবি? ওর বাবা এত টাকা রোজগার করে বলে তার বাচ্চাকেও করতে হবে? কোথায় লেখা আছে? ওর দাদু কি অত টাকা রোজগার করতো? ছেলেটাও তো ঘুরিয়ে বলতে পারে, মা বাবার বয়সে তো রাজীব গান্ধী প্রধানমন্ত্রী ছিল, বাবা কবার প্রধানমন্ত্রী হয়েছে, বলতেই তো পারে। পারে না? তাহলে কাউকে দিয়ে তুলনা করবেন না নিজের বাচ্চা, এতে খুব হার্ট হয় বাচ্চারা। পাশের বাড়ি পল্টুকে দেখেছিস কত ভালো রেজাল্ট করেছে? করেছে, আপনি এটা বলুন না পল্টু খুব ভালো রেজাল্ট করেছে বাবা, তুমি পরের বছর ওর থেকেও ভালো রেজাল্ট করার চেষ্টা করো। তিরস্কার করে নয়, ভালো করে, বন্ধুর মতো, মায়ের মতো করে বুঝিয়ে বলুন, বাবার মতো করে, নিশ্চয়ই তারা ভালো রেজাল্ট করবে। আপনার ছেলে তো অ্যাবনর্মাল নয়, আপনার ছেলে তো বোকা না যে পারে না কিচ্ছু, সে পারে, সময়টা দেয় না। তাই তাকে সুন্দর করে বুঝিয়ে বলুন না যে পড়াশোনায় যদি একটু সময় দেওয়া যায়, পারা যায়, পারবে, সেও পারবে, না পারার কি আছে? অ্যাবনর্মাল হলে রিস্ক ছিল, টেনশন ছিল, তাই না? নেক্সট, তাহলে এই বাচ্চাটা যে ব্রেন হ্যাং হলো, এর জন্য দায়ী কে? বাবা মা। এই বাচ্চাটা বড় হয়ে যে গাঁজা টানবে কি অ্যালকোহল সেবন করবে, মদ্যপান কোনটা করবে, তার জন্য দায়ী কিন্তু এই বাচ্চাটির বাবা মা, অন্য কেউ না। আপনার বাচ্চাকে কতটা নজর দেন? স্বামীও দৌড়াচ্ছে টাকা রোজগারের জন্য, স্ত্রীও দৌড়াচ্ছে টাকা রোজগারের জন্য। বাচ্চাগুলো কি পাশের বাড়ির বৌদিকে বাবা মা বলবে নাকি? মানেটা কি? আয়া মাসি এসে বাচ্চাকে মানুষ করে দেবে, আর আপনারা ঢং করতে ঢপের বাবা মা। বাচ্চার পিছনে সময় দিতে হবে না? এই যাদের বাবা মা দুজনই রোজগারে বেরিয়ে আছে, তাদের বাচ্চা কেঁচো বাঁদর হবে না তো কি হবে? সে তো যে কোনো খুশি, যা খুশি ক্রাইম করতে পারে, কারণ তার তো গাইডলাইন পাচ্ছে না। একটা বাচ্চা তার মায়ের কাছেই সব থেকে বেশি সেভ, এবং তার মার কাছ থেকেই সব থেকে বেশি শিক্ষা পায়, তাই তো? আর এদিকে মা টাকার জন্য দৌড়াচ্ছে। কিসের জন্য? ছেলেকে মানুষের মতো মানুষ করতে হবে, ছেলেও গিয়ে গাঁজায় টান দিচ্ছে। বা আমার দুজনেরই পয়সা আছে, অত পয়সা হবে কি, চল একটু মদ খাই, এর জন্যই তো হচ্ছে। তাই এত টাকার দরকার নেই। আপনার বাচ্চাকে এত টিউশন
দিয়েও মার্ক জুকারবার্গ হবে না, তাই না? তো সেই জন্য তার যতটা লিমিট, বাচ্চাটার যতটা লিমিট, বাচ্চাটা যতটা নিতে পারবে পড়া, বাচ্চাটা যতটা তার গান শিখতে ইচ্ছে গান নিয়ে দিন। বাবা তোমায় তবলাটাও বাজাতে হবে, এটা কি চাপানো হয়ে যাচ্ছে না মাথায়? আপনি কি ছিলেন? না না, আপনি কি ছিলেন? আপনার ছোটবেলায় আপনি কি ছিলেন? বই নিয়েই বসে থাকতেন, বইয়ের পোকা ছিলেন, আপনি ক্লাসে ফার্স্ট হয়ে যেতেন প্রতি বছর। তাহলে আপনার মাথাটা যদি ওই রকম একটা বোদা মাথা ছিল ছোটবেলায়, তাহলে বাচ্চাটাকে কেন চাপ দিচ্ছেন? ওকে ওর মতো মানুষ হতে দিন না। আপনি বোদা মাথা নিয়েও তো আজকে ভালো বড় হয়ে ভালো চাকরি করছেন, তাহলে আপনার বাচ্চাটাও করবে, এই বিশ্বাসটা রাখুন না। আপনার বাচ্চা কি ছোটবেলাতেই চাকরি করে ফেলবে নাকি? কেন চাপিয়ে দিচ্ছেন? এর জন্য আজকের ডেটে যে বাচ্চাদের রেজাল্ট খারাপ হচ্ছে তার বাবা মার জন্য খারাপ হচ্ছে। ওভার প্রেশার, হিউজ প্রেশার। প্রেশারটা কমান, তাকে একটু রিল্যাক্স হতে দিন, মাঝের মধ্যে বেড়াতে নিয়ে যান, তার সঙ্গে একটু গল্প করুন, কথা বলুন, সময় কাটান। তা নয় আপনি আপনার দিকে টাকার জন্য দৌড়াচ্ছেন, মাও এদিকে টাকার জন্য দৌড়াচ্ছে। বাবা এত টাকায় কি হবে? ওই তো একটা বাচ্চা, নাকি পাড়ার বাচ্চাগুলোকেও মানুষ করেন, তাহলে এত টাকা রোজগারের কি দরকার ছিল? বাচ্চাটাকে মানুষ করুন। বাচ্চাটাকে সম্পত্তি দিতে হবে না রোজগার করে কষ্ট করে, বাচ্চাটাকে এমন মানুষ করুন সে যেন আপনাদের সম্পত্তি হয়। ঢুকেছে কথাটা মাথায়? বাচ্চাকে কোনো অ্যাসেট দেবেন না, বাচ্চাটা আপনার এমন তৈরি হোক যেন সে আপনাদের অ্যাসেট তৈরি হয়, এটার বড় দরকার আছে। সে পান্তা ভাত খেয়ে দিন কাটান, তাতে কি হয়েছে? কবে যে বুঝবেন জানি না। দুম করে গিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করে দিয়ে চলে এলেন। হ্যাঁ, 1.5 বছরের একটা বাচ্চাকে ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়ে 5 কেজি ওজনের বই নিয়ে চলে এলো, জুতো, জামা, ব্যাগ, টুপি। ওটা তোর খেলার বয়স ছিল। আপনি ক বছর বয়সে স্কুলে গিয়েছিলেন? 1.5 বছর বয়সে? 2 বছর বয়সে? একদম টানা 6 বছর বয়সে আপনাকে ভর্তি হতে নিয়েছিল। তার আগে কোনো চান্সই ছিল না তো। আমাদের সময় স্কুলে ক্লাস 1-এ যখন ভর্তি হতাম, তো তখন 6 বছরের আগে ভর্তি নিত না তো। তাহলে আপনার বাচ্চাকে কেন এত প্রেশার দেওয়া? কি হবে? একটা সময় তো গিয়ে ব্রেন হ্যাং হয়ে যাবে। এত ভালো রেজাল্ট করতে করতে গিয়ে আপনাদের কথা শুনে শুনে সব মানতে শিখেছে, গিয়ে দেখলেন এইচএস দেবার পর কিরম পাগল মতো হয়ে গেছে বাচ্চা। অত্যধিক পড়াশোনার ফলাফল। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি জানেন? মানে এখনকার এই বাবা মা, আপনারা জীবনে যা যা করতে পারেননি সেটাই আপনার সন্তানের উপর চাপিয়ে দিচ্ছেন। এটা হলো মধ্য কথা। কেন এই অত্যাচারটা কেন আপনার বাচ্চার উপর করছেন? মানে আপনি ভালো ছবি আঁকতে পারতেন না, বাচ্চাটাকে ভর্তি করে দিলেন। আচ্ছা, মা ভালো গাইতে পারেনি, ওই খালি বিয়ের সময় সেদিন দুজন দুলেছিল বনে, ওই 1 লাইন গেয়ে বিয়েটা হয়ে গিয়েছিল। মেয়ে নাকি দারুণ গান জানে, মা তো জানে কতটা গান জানে, তাই মা আবার প্রেশার দিল, না গানটাও কর। আমার শেখা হয়নি রে, ছোটবেলায় কি গানের শখ ছিল কিন্তু গানটা শেখা হয়নি, মানে মার শেখা হয়নি বলে তাই। বাবা বলল ফুটবলটাও খেলতে যাস। বাবা একটু মাঠে নেমেছিল কোনো একদিন, আমার ভালো করে ফুটবল খেলাটা হয়নি, আমি চাই তুই আমার আশাটা পূরণ কর। মানে ম্যাক্সিমাম বাবা মা এই কথাটা, আমি যেটা জীবনে পারিনি তোকে কত করে দেখাতে হবে রে বাবা। কেন? আপনি তো জীবনে পরকীয়াও করতে পারেননি, তাহলে আপনার ছেলে করবে নাকি? আপনি জীবনে অনেক কিছু করতে পারেননি, আপনার বাচ্চা সব করবে? মানেটা কি? এইসব আজে বাজে থিঙ্কিং গুলো বদলান, বাচ্চাটাকে বাচ্চার মতো করে মানুষ করুন। ও তো মনের ইচ্ছা আছে, ওর ফুটবল খেলতে ইচ্ছা নাও হতে পারে, আপনি আপনার খেলা হয়নি বলে ওকে ফুটবল খেলতে যেতে হবে। আর মা জীবনে গান করতে পারেনি বলে ওকে গানও করতে হবে, ভালো ছবিও আঁকতে হবে। কেন এগুলো?
মাথায় ঢুকছে বাবা মার? এই করে করে বাচ্চাগুলোর মাথাটা একদম হ্যাং করিয়ে দিচ্ছেন, ওদের ভালো ভবিষ্যৎ হবে না। কিন্তু একটা পাগল পাগল মতো ব্যাপার হবে যখন ও বড় হবে, দেখবেন আপনার বাচ্চা। এত চাপ দিচ্ছেন তো, রিল্যাক্স করুন। আপনি এদেশ ওদেশ ঘুড়ি উড়িয়ে মাঠে খেলে, গুলিডাং, পিট্টু খেলা, টেনিস বল সব কিছু খেলে টেলে নিয়ে সন্ধ্যাবেলা বাড়ি ঢুকতেন। আর বাচ্চাটাকে কি করছেন? স্কুল থেকে আসার পরে বলছে, বাবু বাইরে যাবি না, 4টের সময় টিচার আসবে অঙ্ক করাতে। মা একটু খেলতে যাই বাইরে। না, তোমার ওই বন্ধুদের সঙ্গে মিশতে হবে না, তুমি বই নিয়ে বসো। ভারী আমার মা এসেছে মাতঙ্গিনী হাজরা। বাচ্চাটাকে একটু খেলতে পাঠাবেন না? একটা বাচ্চা বিকেলবেলা খেলতে যাবে না? কি বাচ্চাকে কি বানাতে চাইছেন? মাস্টার দা সূর্য সেন, বিদ্যাসাগর কোনটা? নেতাজি সুভাষচন্দ্র না গান্ধীজি? তারাও বিকেলবেলা মাঠে খেলতে যেত। আপনি যাদের বানাতে চাইছেন তাদের জীবনীটা ভালো করে পড়ুন, পড়ে দেখুন তারাও বিকেলবেলা খেলতে যেত। আপনার বাচ্চাটাকে খেলতে পাঠান কোনোদিন? স্কুল থেকে এলো, আসার পরে হাত পা ধুয়ে একটু কি সব খাবার এটা সেটা হ্যানা ত্যানা করে খাইয়ে দিলেন। না, সব নর্মাল খাবার তো নয়, যা আমরা বাপের জন্মে খাইনি আর কি। হ্যাঁ, এখন তো স্কুল থেকে আসার পরে এটা খেয়ে নাও বাবু, খেয়ে নাও, খেয়ে নাও। তারপরেই আবার বললো না, পড়তে বসে যাও, অঙ্ক করাতে আসবে টিচার। বাচ্চাটার মনে একটু খেলার জন্য ইচ্ছা হচ্ছে। এই অবিচারগুলো করবেন না। আমরা বুঝি, আমরা ডাক্তার তো, কোথায় প্রবলেমটা হচ্ছে আমরা বুঝছি। কমিউনিকেশন গ্যাপ। আপনার জীবনের সমস্ত ফাঁকি দেয়া কাজগুলো বাচ্চাটার ঘাড়ে চাপিয়ে দিচ্ছেন। তোকে করতে হবে, তোকে করতে হবে বাবা, বড় হও, মানুষের মতো মানুষ হও, সব করতে হবে। তোমায় ফুটবল খেলতে হবে, তোমায় ছবি আঁকতে হবে, তোমায় গান করতে হবে, তোমায় নাচতে হবে। ছেলেরা যদি ঘুরিয়ে জিজ্ঞেস করে, বাবা তুমি তো জীবনে অনেক কিছুই পারোনি, সবই কি আমার ঘাড়ে চাপাবে? বদলান না চিন্তা ভাবনাটা, একটু বদলান। আপনার ছেলে দেখবেন সুন্দর মানুষ হচ্ছে। কে বলেছে হয় না? হবে। মেরিট নিয়েই জন্মেছে ও, ওর যতটা মেরিট আছে ও ততটাই করতে পারবে। ওকে কমপ্ল্যানে ডুবিয়ে রাখলে, হরলিক্সে ডুবিয়ে রাখলেও, চান করালেও হরলিক্স কমপ্ল্যান দিয়ে হবে না। কারণ এর আগের একটা অনুষ্ঠানও ডে অ্যান্ড নাইট আমি দেখিয়ে দিয়েছিলাম যে ট্যালেন্ট বর্ন, ওটা জন্ম থেকে হয়, নতুন করে অর্জন করা যায় না। যার গান বাজনা ছবি আঁকা হবে ও তো জন্মেইছে, জন্ম থেকেই হবে। ওর কোনো টিচার না রাখলেও আপনার বাচ্চা বড় আর্টিস্ট হবে, এটা একদম ধ্রুব সত্য কথা। আমি নিজে বিশ্বভারতী স্টুডেন্ট, আমি দেখেছি ওখানে এরকম অনেক ট্যালেন্টেড ছেলে। এমনিই সে ছবি আঁকছে, এমনিই গান করতে পারে, তারপর আবার একটু ধার দিলে তো আরো মারাত্মক, তারাই তো বড় আর্টিস্ট হয়। আপনার ছেলের গলায় সুর না থাকলে তাকে গানের টিচার দিয়ে গান করতে বললে কি আর গান হবে? এগুলো বোঝার চেষ্টা করুন। যার যে ট্যালেন্টটা যেদিকে বেশি যাচ্ছে আপনি সেই দিকেই পাঠান, জোর করবেন না। আমার কথা শুনুন, আপনার ছেলে মানুষের মতো মানুষই হবে। আমরাও ইংলিশ মিডিয়ামে পড়া বাচ্চা নই, একদম পাতি বাংলা মিডিয়াম থেকে একদম অমানুষ হয়েছে নাকি? কিচ্ছু করতে পারেনি জীবনে, এটাই কি ধারণা? ওই টাই শুট বুট পরে আর 10 কিলো বইয়ের ব্যাগ নিয়ে পিঠে নিয়ে ও বাবা পাচ্ছে না। বাচ্চাগুলোকে দেখলে মায়া হয়। স্কুলে যতটা না বাচ্চার ওজন তার ডবল ওজন বইয়ের ব্যাগ। কি করছেন এটা? ওকে রিল্যাক্স হতে দিন। নেক্সট কি বলছে দেখি। যদি প্রবলেম হয় আপনার বাচ্চাকে, এই মেমোরি বুস্টার, এখনো সময় আছে পরীক্ষার, আরো কটা দিন, যে কদিন সময় পাচ্ছেন, এই ডে অ্যান্ড নাইট এই টনিকটা সম্বন্ধে আপনারা অনেকেই জানেন। ডে অ্যান্ড নাইট এই টনিকটা 10 ml করে দিনে 2 বার খাওয়ান, দেখবেন যে তার কনসেন্ট্রেশন বাড়ছে এবং মেমোরিও বাড়ছে। বাড়ানো যায়, মনে রাখার ক্ষমতা ভীষণভাবে সাহায্য করবে। তাই যদি আপনার বাচ্চারা
বাচ্চা থাকে যে পরীক্ষা সামনে আছে, একটা ডে অ্যান্ড নাইট টনিক অর্ডার করিয়ে নেবেন আমাদের হেল্পলাইনে ফোন করে। কোনো প্রেসক্রিপশনের দরকার নেই, কোনো না, অর্ডারও করতে হবে, খালি SMS করে দিন একটা, ব্যাস এখান থেকেই ফোন করে নেবে, আপনার বাড়িতে পৌঁছে দেবে। আরও আগে দরকার ছিল, 3 মাস আগে থেকে হলে আরও ভালো হতো। আমি অনেক স্টুডেন্টকে খাইয়েছি, আমি এই ব্যাপারটায় অ্যাসিওরেন্স দিতে পারি আপনাদের। যে তারা যদি বইটা নিয়ে বসে মাথাটা কাজ করবে। তা বলে এই নয় এই টনিকটা খাবে আর বই নিয়ে বসবে না, আপনার ছেলে র্যাঙ্ক করে ফেলবে, ফার্স্ট হয়ে যাবে, না, বইটা নিয়ে বসতে হবে। কনসেন্ট্রেশন বাড়ায় এই প্রোডাক্টটা, এই মেডিসিনটা, মনোনিবেশ, পড়ায় মনোযোগ বাড়ায়। যারা ডে অ্যান্ড নাইট নিতে পাচ্ছেন না তাদের জন্য মেমডল লিখে রাখুন কোথাও, এই দুটো ওষুধের নাম। যদি পারেন ডে অ্যান্ড নাইট, আর না হলে মেমডল একটা টনিক, এমন কিছু বেশি দাম না, 200 থেকে 250 টাকার মধ্যে। ডে অ্যান্ড নাইটটা বড় অনেক, ওটা একটু দাম বেশি পড়ে যায়, 1299। মেমডল টনিকটা আছে 200 থেকে 250 টাকার মধ্যে, মারাত্মক মেমোরি বুস্টার, প্রচুর রেজাল্ট হয়। ব্রাহ্মী শাক আমাদের সময় ছিল, চলতো। এখন বাচ্চাকে মাশরুম খাওয়ান, মাশরুমের তরকারি বলেইছি তো আপনাদের অনেকবার। মাশরুম মেমোরি বুস্টারের জন্য মারাত্মক একটা ছত্রাক। পরীক্ষা কটা দিন রোজ খাওয়ান না, রোজ খাওয়ান। অ্যান্ড্রয়েড ফোন আছে তো, মায়া টিভিতে যান, ইউটিউবে গিয়ে মায়া টিভি ক্লিক করুন, মায়া টিভি লিখুন, আর এই যে লোগোটা দেখতে পাচ্ছেন আসলে ওখানে ক্লিক করে দিন। মায়া টিভি পুরো সিরিজটা চলে আসবে, ওখান থেকে এই অনুষ্ঠানটা বারবার দেখুন। এবং বাচ্চাদের নিয়ে অনেক অনুষ্ঠান করা আছে, বাচ্চাদের ভালো মনোনিবেশ পড়াশোনা হওয়ার জন্য, সেগুলো একটু দেখে নিন, আপনার বাচ্চার ভালো রেজাল্ট হবেই। ভালো কিছু শুনতে হয়, ভালো কিছু জানতে হয়, ভালো কিছু দেখতে হয়, তবে না ভালো রেজাল্ট পাওয়া যায় আর করা যায়। এমনি এমনি হয়ে যায় না কিছু, জীবনে অনেক কাঠখড় পোড়াতে হয়, তবে একটা এস্টাবলিশমেন্ট জায়গায় পৌঁছানো যায়। চালাকি করে কোনো জায়গায় পৌঁছানো যায় না। চালাকি করে যারা পৌঁছেছে, বড় বড় গদি পেয়েছিল, তারা রেজাল্ট পেয়ে গেছেন, আপনারা দেখেছেন টিভির পর্দায়। চালাকি করে কিছু হয় না, অন্তত মহৎ কাজ করা যায় না। একদিন দুদিন চালাকি করে অনেক টাকা লুট করা যায়, লাভ করা যায়, তা বলে এই নয় যে সারাটা জীবন টেনে দেবেন। হয় কই অ্যান্ড্রয়েড ফোন তো খুলেছেন, আবার দেখিয়ে দিই। অ্যান্ড্রয়েড ফোনে ইউটিউবে যান, ফার্স্ট ইউটিউবে উপরে সার্চিং এর জায়গায় মায়া টিভি, MAYA টিভি, এটাকে লিখে নিয়েই দেখবেন এই লোগোটা দেখাচ্ছে। মায়া টিভির লোগোটা দেখে নিন, এই লোগোটা ক্লিক করে দিন, আর ওখানে গিয়ে সাবস্ক্রাইব করুন। আপনার এবং আপনার বাচ্চার দেখবেন উজ্জ্বল ভবিষ্যৎ। কারণ আমাদের এই চ্যানেলে যে যে অনুষ্ঠানগুলো হয়, আচ্ছা এর মাঝে একটা ছোট্ট ঘোষণা করে দিই এবার, একদম গরম গরম অবস্থায়। আগামীকাল দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল এবং শুক্রবার দুদিনই যাদের সেরিব্রাল পালসি, অটিজম আছে, অ্যাবনর্মাল যে সমস্ত বাচ্চা, হ্যান্ডিক্যাপ, তাদের জন্য কিন্তু অনলি শুক্রবার দুপুর 2টোয়, অনলি ফ্রাইডে at 2 PM, অন্য দিন নয়। এই বাচ্চাগুলোকে, এই ধরনের বাচ্চাগুলোকে যাদের সেরিব্রাল পালসি বাচ্চা আছে, অটিজম, অ্যাবনর্মালিটিস, হ্যান্ডিক্যাপড, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, মেন্টালি হ্যান্ডিক্যাপড, এদেরকে যখন চেম্বারে নিয়ে আসবেন একমাত্র শুক্রবার। সারা সপ্তাহে এই বাচ্চাদের দেখা হয় না, এবং এই বাচ্চাদের দেখার জন্য একজন ম্যাডাম আসেন, তার শুদ্ধ এই বাচ্চাদের জন্যই উনি আসেন, যে জন্যই দুপুর 2টোয় আপনাদের আসতে বলা। পেয়েছেন মায়া টিভি? সাবস্ক্রাইব করে নিন, আর হারাবে না।
মায়া টিভি চ্যানেলে যখনই নতুন কোনো অনুষ্ঠান আসবে আপনি নিজেই নোটিফিকেশন পাবেন ইউটিউবের জন্য। আপনারও কোনো জিজ্ঞাসা থাকলে আমাকে ফোনে পেলেন না, ইউটিউবে গিয়ে কমেন্টসে লিখুন আপনার কি জানতে ইচ্ছা করছে। ঠিক। দ্বিতীয়, ফেসবুক যাদের আছে, যারা ফেসবুক চালায় তারা দুটো জায়গায় পেয়ে যাবেন। এক হচ্ছে মায়া টিভি চ্যানেল, এটা একটা ফেসবুক অ্যাকাউন্ট। দ্বিতীয় অ্যাকাউন্ট হচ্ছে পাসওয়ার্ড অফ ওয়েলনেস। আবার বলে দিই, ফেসবুক যারা বেশি ঘাঁটাঘাঁটি করেন একবার মায়া টিভি চ্যানেল টাইপ করুন, ওখানে পেয়ে যাবেন। ওখানে গিয়ে আমাদের ফলোতে চলে আসুন বা লাইকে। আর না হলে পাসওয়ার্ড অফ ওয়েলনেস, আপনার ফেসবুকে গিয়ে এটা টাইপ করলেও আমাদের অ্যাকাউন্টটাই পাবেন, সাইটটাই পাবেন। চলে আসুন। আপনার অনেক সারাদিনে জিজ্ঞাসা থাকে, আপনি সেখানে লিখতে পারবেন, দেখতে পারবেন, জানতে পারবেন। অনেক কিছু দেখার জানার আছে ফেসবুক সাইটেও, আমরা পোস্ট করে থাকি বাচ্চাদের নিয়ে, বয়স্ক মানুষদের নিয়ে, মাঝবয়সীদের নিয়ে। ভালো থাকবেন কি করে সেটা নিয়ে। চলুন ফিরে আসি তাহলে আজকের জন্য। তাহলে যে বাচ্চাদের সামনে এক্সাম আছে একদম টেনশন করবেন না, তাদের জন্য লাস্ট মিনিট সাজেশন দিচ্ছি। যেগুলো পড়া হয়ে গেছে সেগুলো কি রিভিউ করুন বারবার। নতুন করে আবার মুখস্থ করে পরীক্ষার হলে লিখতে পারবেন না, সময় নষ্ট হবে। কারণ আপনাদের মতো আমিও তো একসময় স্টুডেন্ট ছিলাম, আমার এরকম কোনো টপিক বাদ পড়ে গেলে ওই পরীক্ষার সময় গিয়ে একদিন আগে কি আগের দিন রাত্রে সেটাকে মুখস্থ করতে গেলাম, দেখলাম বেশি সময় চলে গেল, ওটা এলোই না, বা আসার পরে পারলামই না। বাকি যেগুলো জানা ছিল লিখতে পারতাম সেগুলো লিখতে পারলাম না। ওই জন্য যতটুকু আপনার পড়া হয়েছে সেটার উপরে রিভিউ করুন, আপনার এক্সাম ভালো হবে। ছোট বাচ্চাদের বলি, তোমরাও তাই। যেটুকু পড়া হয়েছে, কোশ্চেন ব্যাংক আছে, প্রশ্নগুলো দেখে নাও কি টাইপের কোশ্চেন আসবে এবং তার অ্যান্সারগুলো লেখো, পড়ো, লেখো আর পড়ো। চিন্তা করার কিছু নেই। কেমন? মনোবল হারাবে না, মনের জোর হারাবে না, নেগেটিভ চিন্তা ভাবনা করে এই মা আমি ফেল হয়ে যাবো ইত্যাদি একদম নয়। পাস করবে তোমরা, না পাস করার কি আছে? যে বইগুলো সারা বছর ধরে ঘাঁটাঘাঁটি করলে, নাড়াচাড়া করলে, বইয়ের পাতা খুলে পড়লে, লিখলে, আর সেটা পরীক্ষায় ওর মধ্যে 5-10টা প্রশ্ন আসবে আর এটার উত্তর দেওয়া যায় না? কেন দেওয়া যায় না? ইজি না? তাই কিরকম প্রশ্ন আসবে সেটা আমরা কেউ জানি না, তবে কি টাইপের প্রশ্ন আসবে সেগুলো বলে দেওয়া যেতে পারে। তাই কোশ্চেন ব্যাংক আছে, প্রশ্নের টাইপগুলো দেখে নাও, অ্যান্সারগুলো দেখে দেখে রিভিউ করো, বারবার পড়তে থাকো। একবার করে পড়া হলে আবার বই বন্ধ করে দিয়ে একবার করে মুখে বলতে থাকো, বাস কমপ্লিট। আমরা ছোট একটা ভিডিও দেখি। এটা ভিডিওটা দেখলে আপনাদেরও ভালো লাগবে, অবশ্যই লাগবে। পড়াশোনা নিয়েই, কারণ বাচ্চাদের জন্য ওদের ভেবেই এটা করা। ভাই কি করব, মোবাইলের দিকে চলে যাচ্ছে। মোটিভেশন ভিডিওর প্রভাব 2-5 মিনিটের বেশি থাকেই না। বন্ধু, 14 থেকে 25 বছর এটা সেই বয়স যখন হয় তোমার জীবন গড়ে যাবে আর নয়তো সেটা নষ্ট হয়ে যাবে। বন্ধু, আজ তুমি তোমার কাছে একটি প্রশ্ন করো, আমি জীবনে কি করব, আমি জীবনে কি করতে চাই, আর কতদিন বাবা মায়ের ঘাড়ে ঝুলে থাকবে, কতদিন তাদের সাহারায় বেঁচে থাকবে? এমন কোনোদিন কি আসবে যেদিন তুমি তাদেরকে সাহারা দেবে? একটা কথা সব সময় মনে রেখো, রাজা হওয়ার জন্য প্রজার থেকেও বেশি পরিশ্রম করার ক্ষমতা থাকা দরকার। আর নিজেকে উজ্জ্বল করতে হলে সূর্যের মতো উত্তাপ সহ্য করার ক্ষমতা থাকা দরকার। ছোট ছোট কারণে তুমি যে বাহানা বানাতে থাকো, আজ না কাল পড়বো, এবেলা না ও বেলা পড়বো, কিন্তু আর কতদিন এভাবে নিজের সময়কে ফালতু কাজে খরচ করবে? সময় একদিন এমনও আসবে যেদিন সমস্ত সুযোগ চলে যাবে আর তোমার কাঁধে অনেক দায়িত্ব এসে যাবে।
সেদিন কি তুমি আজকের মতো সময় নষ্ট করতে পারবে? একবার তাদের কথাও ভেবে দেখো যারা তোমার উপরে অনেক আশা করে বসে আছে। ভাই, আমি তোমার বাবা মায়ের কথা বলছি, যারা তোমাকে নিয়ে অনেক স্বপ্ন দেখে রেখেছে। তোমার জন্য তারা যে কোনো কিছু করতে রাজি, আর তুমি 5 মিনিট পড়তে বসতে রাজি নও। আজ এখনই ভাবো যে তুমি জীবনে কি করতে চাও, নয়তো জীবন তো ভেবেই রেখেছে যে তোমাকে নিয়ে সে কি করবে। নিজের মোবাইল থেকে সেই সমস্ত জিনিসগুলো ডিলিট মারো যেগুলো তোমার লক্ষ্যের সাথে দূর দূর পর্যন্ত কোনো কানেকশন নেই। অনেকে ভাবে যে আমি পড়াশোনায় খুব কমজোর। আরে ভাই, আরো একটু চেষ্টা তো করো। আর সেই চেষ্টার কারণে যদি তুমি ছোট্ট একটা প্রবলেমও সলভ করতে পারো, তাহলে তোমার মধ্যে সেই ফিলিং, সেই কনফিডেন্স চলে আসবে যা তোমাকে আরো 5টা প্রবলেম সলভ করতে বাধ্য করে দেবে। অসফলতা একটি প্রতিযোগিতার আহ্বান। ভয় পেয়ে পিছিয়ে যেও না, এটাকে স্বীকার করো। কি ভুল থেকে গিয়েছে দেখো, আর সেটাকে সঠিক করো। যত সময় না সেখানে সফল হতে পারছো, দিনরাত সেখানেই ডুবে থাকো তুমি। প্রতিযোগিতার ময়দান ছেড়ে কখনো পালিয়ে যেও না তুমি। সংঘর্ষ না করলে কখনো জীবন বদলায় না, আর যারা বারবার চেষ্টা করে তারা কখনো অসফল হয় না। কোনো না কোনো মোটিভেশন, এমন কোনো না কোনো কারণ তো একটা খুঁজে বার করো যা তোমাকে পড়তে বসতে বাধ্য করে। ভাই, প্রত্যেকের জীবনেই এমন একটা না একটা স্বপ্ন অবশ্যই থাকে যেটা পূরণ করার জন্য সে যে কোনো কিছু করতে রাজি থাকে। আমি জানি না তোমার সেই স্বপ্নটি কি, কিন্তু আমি এটা শিওর যে ইউটিউবে এত ভিডিও থাকা সত্ত্বেও তুমি এই ভিডিওটি দেখছো, সুতরাং অবশ্যই তোমার মধ্যে কিছু না কিছু বিশেষ আছে যেটা তোমার মধ্যে এখন ক্ষুদ্র একটা বীজ রূপে আছে, যা আগে গিয়ে একটি বৃহৎ বৃক্ষের আকার নেবে। মিথ্যেই ঠিকই, কিন্তু তা সত্ত্বেও একবারের জন্য হলেও এটাকে বিশ্বাস করো। আমি জানি না তুমি কে, কিন্তু আমি এটা জানি তুমি চেষ্টা করলে একদিন অনেক বড় মানুষ হতে পারবে, নিজের নামকে সমাজে প্রতিষ্ঠিত করতে পারবে। কোনো একটা কাজকে শুরু করার জন্য তোমাকে গ্রেট হওয়ার দরকার নেই, কিন্তু গ্রেট হওয়ার জন্য কোনো একটা কাজ শুরু করা এটা অবশ্যই দরকার। বিশ্বাস করো নিজেকে, তুমি যে কোনো কিছু করতে পারবে যা যা তুমি করতে চাইবে। চলুন, তাই পরীক্ষা কটা দিন মোবাইলের পেছনে এত সময় না দিয়ে মোবাইলটাকে কাজে লাগান। আপনি একটা বইয়ের কথা পড়ার পর সেটা কতটা মনে থাকছে, এক একটা অ্যান্সার, প্রশ্ন দেখে দেখে, কোশ্চেন দেখে দেখে তার অ্যান্সারগুলো মোবাইলে সামনে রেকর্ডিং মোড দিয়ে গিয়ে বলতে থাকুন। আপনার প্রশ্নের উত্তর দেওয়া হয়ে গেলে তারপর এটা চালিয়ে দেখুন কতটা ভুল হচ্ছে। বইয়ের সঙ্গে মিলিয়ে নিন, আপনি অনেক ভালো অ্যান্সার লিখতে পারবেন। মোবাইলের মধ্যে প্রচুর অডিও বুকস গুগল থেকে খোঁজ করে নিন। আপনার ক্লাসের জন্য বা তোমাদের ক্লাসের জন্য প্রচুর অডিও বুকস আছে, সেগুলোকে শুনতে থাকো, দেখবে প্রচুর নলেজ পাচ্ছ সেখান থেকে, এবং সেটা মাথায় থেকে যাবে। কারণ অডিও বুক মাথায় থাকে আরও বেশি। ভিজুয়ালাইজেশন হলে তো আরও ভালো হতোই, কিন্তু সব তো আর ভিজুয়ালাইজড ভিডিও বুকস পাওয়া যায় না, কিন্তু অডিও বুকগুলো সব অ্যাভেলেবেল। তাই মোবাইলে গুগলসে গিয়ে অডিও বুক, তোমাদের ক্লাসের কোন সাবজেক্ট চাইছো সেখানে টাইপ করো, অডিও বুকস পেয়ে যাবে। শুনতে থাকো, পড়ার থেকে শোনাতে আরও বেশি মেমোরি বাড়ে। কারণ আমাদের এই সারাদিনের ব্যস্ততার মধ্যে অডিও বুক প্রচুর শুনতে হয়, ওতে শুনেই পড়াশোনাটা আপডেট করতে হয়। এখন সবসময় বইয়ের পাতা খোলার টাইম পাই না, কারণ এই যে বইমেলা গেল, বইমেলায় আমি একদিন গিয়েছিলাম 26শে জানুয়ারি, গিয়ে দেখলাম লাখে লাখে লোক, কারোর হাতে বই নেই। এটা ফুড পার্ক, খাবার জায়গা তৈরি হয়েছে, খাবার খেতে গেছে আর মেলা বেড়াতে গেছে। কি মেলা ওটা? বইয়ের মেলা। বইয়ের মেলায় গিয়ে কানের দুল, গলার হার এ সমস্ত কিনে নিয়ে বাড়ি যাচ্ছে অনেকেই দেখলাম, কিন্তু বই খুব কম মানুষের হাতে। কেন বলো তো? কারণ সেই বইটা সময় করে পড়ার সময়টা মানুষের আর নেই। একটা সময় ছিল বইয়ের লাইব্রেরি ছিল, বই পড়ার প্রতি নেশা ছিল। তা ছোট একটা বাচ্চাকে জিজ্ঞেস করেছিল, জানিস তোদের বেলায় আমরা সব বই নিয়ে বসে থাকতাম, তুই মোবাইল নিয়ে ঘাঁটছিস? ছোট বাচ্চাটা উত্তর দিয়েছিল, তোমাদের সময় মোবাইলটা ছিল না তাই ঘাঁটুনি, থাকলে আমার থেকে বেশি ঘাঁটতে। খুব বাস্তব উত্তর, কিন্তু এটাই স্বাভাবিক। তো সেই জন্যই তোমাদের সবাইকে বলি, মোবাইলটা এখন না অন্য কোনো কাজে না লাগিয়ে এখন অডিও বুক গুলো খোলো, প্রচুর রেফারেন্স পাবে অ্যান্সারের, ভালো ভালো অ্যান্সারের, কোশ্চেনের অ্যান্সারের প্যাটার্ন, নতুন অভিনব প্যাটার্ন পাবেন, মডার্ন প্যাটার্ন। এগুলোর খুব দরকার। কেন এগুলো আইডিয়া দিয়ে দিচ্ছি? একটাই কারণে, যে এই ধরনের
আমরা আর একটা ভিডিও দেখে নেব। তার আগে একটু জানিয়ে দিই, আগামী 7 তারিখ আছে শিলিগুড়ি। 7 তারিখ সকাল 9টা থেকে দুপুর 2টো অবধি, 3টে অবধি শিলিগুড়ি। যারা আজকেও অনুষ্ঠান দেখছেন নতুন একদম নর্থ বেঙ্গল থেকে, শিলিগুড়ি, আসাম, ওদিকে দার্জিলিং, জলপাইগুড়ি, ময়নাগুড়ি, রায়গঞ্জ, এই যে পুরো এরিয়াটা নর্থ বেঙ্গলের, এখান থেকে কিন্তু প্রচুর পেশেন্ট যায় এবং নতুনরাও যায়। তাই সেখান থেকে কোনো পেশেন্ট যদি আজকে আমাদের অনুষ্ঠান দেখেন, তাহলে নিজের নিচে যে নাম্বারটা দেওয়া আছে ওখানে ফোন করে 7 তারিখ ডেট আছে, চলে আসুন শিলিগুড়ি, দেখা হবে আপনার সঙ্গে 7 তারিখ সকাল 10টা থেকে বিকেল 3টে অবধি। ক্লিয়ার? দ্বিতীয় হচ্ছে আগামী 1 ফেব্রুয়ারি মাসের 1 তারিখে আছে পশ্চিম মেদিনীপুর চন্দ্রকোনার কালিকাপুরে। চন্দ্রকোনা কালিকাপুর, যারা ঘাটাল থেকেও আমার কাছে প্রচুর আসেন, আজকে যদি টিভির পর্দার সামনে বসে থাকেন তাহলে আপনার বাড়ির কাছে আবার আমার পুরনো চেম্বারেই যাচ্ছি, ওখানে 3 বছর ধরে যাচ্ছি, 2-1 দিনের নয়। কারণ চন্দ্রকোনা 3 ইয়ার্স হয়ে গেল অলরেডি। তো প্রচুর মানুষ জানে পশ্চিমবাংলা, যারা ওই দিকে থাকেন তাদেরকে অনুরোধ করছি যে চলে আসুন, কোনো অসুবিধা নেই, বিন্দাস চলে আসুন, নাম লিখিয়ে কিন্তু নিচে ফোন করে নিন। আর যারা শিলিগুড়িতে ফোন করতে চাইছেন আমাদের হেল্পলাইনে করুন, যারা চন্দ্রকোনায় ফোন করতে চাইছেন নিচের যে স্ক্রলিং যাচ্ছে ব্ল্যাক কালার টেপ মতো, ওখানে চন্দ্রকোনার নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে ডাইরেক্ট ফোন করুন, চলে আসুন 1 তারিখ। আমি সকাল 10টার মধ্যেই পৌঁছে যাই ওখানে। এখানে কিন্তু দুপুর 2টো অবধি আগামী 1 তারিখ ফেব্রুয়ারি মাসের। কারণ আর একটা দিন বাকি, আগামী পরশুদিন বৃহস্পতিবার সকাল 10টায় আমি চন্দ্রকোনা থাকছি। কেমন? তো সময় তো বোধহয় আর বেশি কিছু নেই, এবার বলে দিই, জানিয়ে দিই এখানে যে বারাসাত শিশিরকুঞ্জতে 3 দিন এখন, মঙ্গলবার, শনিবার, রবিবার, আর 2 দিন দমদম ক্যান্টনমেন্ট হসপিটাল। টাইম টেবিল একই, সকাল 10টা থেকে দুপুর 2টো অবধি, তার মধ্যেই আসতে হবে। এবং আর একটা মজার ব্যাপার যে এখনো অবধি আমাদের 31 তারিখ অবধি ওটা রাখা হবে বলে দেওয়া হয়েছিল, 31 তারিখ অবধি, আগামীকাল অবধি আছে। একটি পেশেন্টের একই ফিজে 2জনকে দেখাতে পারবেন। একটি পেশেন্টের সঙ্গে আর একজন পেশেন্ট ফ্রি, একই ফিজে 2জনকে দেখাতে পারবেন। আগামীকাল অবধি সেই অফার আছে। বাকি ম্যানেজমেন্ট নেক্সট কি করবে আই ডোন্ট নো। সো আগামীকাল অবধি আছে যখন, যারা আজকের অনুষ্ঠানও দেখছেন, তো আগামীকাল দমদম আছে, যেহেতু দমদম ক্যান্টনমেন্ট, যারা আগামীকাল নাম লিখিয়েছেন বা আসতে চাইছেন, আগামীকাল আমি থাকছি দমদম ক্যান্টনমেন্টে, বুধবার এবং শুক্রবার। ঠিক, তাহলে সময়সীমা প্রায় শেষের দিকে, বোধহয় আমরা আর প্রেজেন্টেশনে যেতে পারছি না। আর বাকি বাচ্চাদের জন্য বলে দিই, বাচ্চার বাবা মাদের বলি বিশেষ করে, যে ডে অ্যান্ড নাইট হেলথ ড্রিঙ্কস এবং মেমডল টনিক, মেমোরির জন্য, ব্রেনের জন্য, বাচ্চাদের জন্য, যারা স্টুডেন্ট তাদের জন্য। তো এই 2টো টনিক একটাও নিতে পারেন বা 2টোই নিতে পারেন, দুটোকে মিক্স করে একসঙ্গে 10 ml করে 1 কাপ উষ্ণ গরম জলের মধ্যে মিশিয়ে খেতে হয়, সকালে একবার, রাতে একবার। অফুরন্ত এনার্জি, ঝিমিয়ে পড়বেন না, পড়তে গিয়ে ঘুম আসবে না। অন্য সময় বাচ্চা ঘুমায় না, যেই পড়তে বসানো হয় তখন ঘুম পেয়ে যায়। তো সেই সব বাচ্চাদের জন্য এটা, এবং মেমোরি বুস্টার হিসেবে মারাত্মক কাজ করে। পরীক্ষার এখনও যা টাইম আছে, চান্সটা নিয়ে নিন। শুভকামনা রইল সমস্ত ছাত্রছাত্রীদের জন্য। আপনাদের পরীক্ষা এবারে ভীষণ ভালো হোক, যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, যারা এইচএস ক্যান্ডিডেট, এবং যারা ক্লাস 1 থেকে একদম 10 অবধি আছেন, তাদের সবার কিন্তু এক্সাম শুরু বোধহয় নেক্সট উইক থেকে, রাইট? তো সেই জন্য আর ফাঁকি নয়। আর মোবাইলটা কিভাবে কাজে লাগাতে বললাম, তোমরা যে পড়াটা বলছো সেটা মোবাইলে রেকর্ড করে নাও, নিয়ে ওইটা খেতে গিয়ে, ঘুরতে গিয়ে ফালতু বসে আছো, মোবাইলটা চালিয়ে দিয়ে শুনতে থাকো। দেখো একদম পুরো মাথার মধ্যে এডিট হয়ে যাবে, একটা লাইন এদিক ওদিক হবে না। কারণ শ্রুতি শ্রবণে অনেক বেশি মনে থাকে, তাই শ্রুতি লিখন বেরিয়েছিল। তো সেই জন্যে এখন যেহেতু আমাদের সময় তো সব মোবাইল রেকর্ডার এসব কিচ্ছু ছিল না বাবা, একদম ওই বাবারে ছিল, হুমায়ুন হোসেনের ছিল, একবার ভোরবেলা উঠে দুলে দুলে মুখস্থ করতে হতো। এখন মুখস্থ করার সিস্টেম অনেক পাল্টে গেছে, এখন অনেক ইজিভাবে মুখস্থ রাখা যায় যে কোনো পড়া। যদি মাথায় না ঢোকে, আমি বলে দিচ্ছি স্টুডেন্টসদের জন্য যে কোনো চেম্বারে কোনো ফিজ লাগছে না, আমি বলেই দিয়েছি। তারা তাদের পরীক্ষার ডেট অবধি
যতদিন না শেষ হচ্ছে এই স্টুডেন্টসদের জন্য কোনো ফিজ না, সম্পূর্ণরূপে ফ্রি রেখে দিয়েছি। তার বাবা মাদের সঙ্গে যদি আসতে চায়, লাস্ট মিনিট সাজেশন নিতে চায়, কোনো জানার বিষয় আছে পড়াশোনার বিষয়, তো চলে আসতে পারেন। স্টুডেন্টসদের জন্য সম্পূর্ণ ফ্রি। আজকে শুভরাত্রি।